আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা তোমাদের শোনাবো সেটা ১৯৯৫ সালে ঘটেছিল। ঘটনাটা ছিল উত্তরাখণ্ডের ঋষিকেশের নীলকণ্ঠ পর্বত নামের একটা এরিয়া। সেই পর্বতের নিচে যে লোকজনেরা থাকতো বা যে জনবসতিটা ছিল সেখানে ঘটনাটা ঘটেছিল। ঘটেছিল ১৯৯৭ সালের ১৭ই এপ্রিল। উত্তরাখণ্ডের একটা রাস্তার ধারে ধুলো মাখা একটা গ্রে কালারের কার দাঁড়িয়ে আছে। সেখান থেকে একটা ভাঙাচোরা জিনিস যারা জড়ো করে সেই ধরনের লোক, রামু চৌধুরী তার নাম, সে রাস্তা দিয়ে যেতে যেতে ওই গাড়ির কাছটা থেকে একটা হালকা আওয়াজ পায়। প্রথমে তার মনে হয় হয়তো কোনো বিড়াল বিড়াল হয়তো গাড়ির মধ্যে আটকে গেছে, যার জন্য আওয়াজ করছে, খুব আস্তে আস্তে ধীর আওয়াজ। সে চারিপাশটা দেখে, তো পাশের দু একজন লোককে সে বলে, তো তারা বলে যে ধুলো মাখা গাড়ি, এটা তো এতদিন এখানে ছিল না, হঠাৎ করে সকাল থেকেই দেখছি দাঁড়িয়ে আছে, কি ব্যাপার? যে লোহা ভাঙা ইত্যাদি জড়ো করে, তো সে পেছনের ডিকিটার কাছে যায়, কারণ তাদের মনে হচ্ছিল আওয়াজটা ওখান থেকেই আসছে। তাদের মনে হচ্ছিল যে ওর ভেতরে হয়তো কোনো বেড়াল আটকে গেছে। ডিকিটা লক করা ছিল না, একটা দড়ি দিয়ে খুব ভালোভাবে টাইট করে বাঁধা ছিল। তো যখন তারা দড়িটা খুলে ফেলেছিল, খুলে দেখে যে ভেতরে নোংরা একটা কম্বল, তার মধ্যে থেকে উঁকি মারছে একটা মেয়ে। তার হাতটা পেছন দিকে বাঁধা, পাটাও একই রকম ভাবে বাঁধা। মেয়েটা ভীষণ রোগা, আর তার চোখটা কালো কাপড় দিয়ে বাঁধা, মুখে রয়েছে একটা টেপ সাটানো। টেপটা একটু কোনোভাবে হালকা হয়ে গেছে, সেই জন্য সে একটা আস্তে গলায় যে ডাকছে সেটা বুঝেছিল লোকজনরা। সঙ্গে সঙ্গে পুলিশ টিমকে খবর দেওয়া হয়েছিল। পুলিশ সেই মেয়েটাকে নিয়ে গিয়ে স্থানীয় হসপিটালে ভর্তি করেছিল। হসপিটালে ভর্তি করতে তার ট্রিটমেন্ট শুরু হয়, তাকে একটু পরিষ্কার করা হয়, তার গায়ে তেল চিটে ময়লা। যাই হোক, তাকে পরিষ্কার করার পর তার যে চেহারাটা সবার সামনে এসেছিল, চেহারাটা দেখে পুলিশ টিমের মনে হয়েছিল একটু চেনা চেনা লাগছে। এবার তারা যখন ভালোভাবে দেখে, মেয়েটা কোনো কথাই বলছিল না, এমনকি আলো জ্বালালেও সে ভয় পাচ্ছিল। তখন পুলিশ বুঝতে পারে যে 1996-এর 16 জুন ওই এরিয়া থেকে 20 বছরের একটা মেয়ে হারিয়ে গেছিল, নিখোঁজ হয়েছিল। প্রায় মাস খানেক চলেছিল তার তল্লাশি অভিযান। হেলিকপ্টার নিয়ে, কুকুরের দল নিয়ে খোঁজাখুঁজি হয়েছিল। বিভিন্ন নেতা মন্ত্রীদের আনাগোনা হয়েছিল ওই এরিয়াতে, কিন্তু খুঁজে পাওয়া যায়নি সেই সময় 20 বছর বয়সী ওই ন্যান্সি চৌধুরীকে। তার মা বাবাকে খবর দেওয়া হয়েছিল, মা বাবা চলে এসেছিল। তার আগে তার হারিয়ে যাওয়ার ব্যাপারটা একটু বলে নিই। ন্যান্সি চৌধুরী দিল্লি ইউনিভার্সিটির ইংলিশ লিটারেচারের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল। তার বাড়ি উত্তরাখণ্ডে। ফটোগ্রাফি করা তার হবি ছিল। যখন সে ছুটিতে বাড়িতে এসে থাকতো, তখন সে প্রত্যেক দিন আর্লি মর্নিং ফটোগ্রাফি করতে বেরোতো। সব এরিয়াতেই কিন্তু ভোরের আলাদাই একটা সুন্দরতা রয়েছে। তারপরে আবার যদি এলাকাটা পাহাড়ি এলাকা হয়, তাহলে তো কোনো কথাই নেই। আর এখানে তো নীলকণ্ঠ পর্বতের নিচের দিকে যে জনবসতি, সেইখানেই ছিল ন্যান্সি চৌধুরীর বাড়ি। রতনলাল আর তার স্ত্রী জানকী দেবীর একমাত্র মেয়ে ন্যান্সি চৌধুরী। ন্যান্সিকে তার বাবা মা খুব ভালোবাসতো, আর তারা জানতো যে ন্যান্সি ফটোগ্রাফি করতে ভালোবাসে। বাবা তাকে একটা সুন্দর ভালো ক্যামেরা কিনে দিয়েছিল। সেই ক্যামেরা নিয়ে ছুটির কটা দিন সে সকালবেলায় মায়ের কাছ থেকে টিফিনে কিছু খাবার, ফ্লাক্সে একটু চা নিয়ে বেরিয়ে পড়তো। বিভিন্ন পাহাড়ের ফুল পাতা, অ্যানিমাল, সব কিছুরই ফটোগ্রাফি করতো সে। সেদিনও সে বেরিয়েছিল। দিনটা ছিল 16 জুন 1996। সে কিন্তু প্রত্যেক দিন রোদ ওঠার কিছু পরেই বাড়ি ফিরে আসতো। সেই দিন মানে ঘটনার দিন সে আর ফিরে আসেনি।
যখন বেলা 11টা 12টা 1টা বাজে তখন কিন্তু মা বাবার খুব চিন্তা হয়েছিল, তারা খোঁজাখুঁজি শুরু করেছিল, সন্ধেবেলায় তারা গিয়ে পুলিশ স্টেশনে জানিয়েছিল। তার পরের দিন থেকেই পুলিশ টিম, বিশাল পুলিশ বাহিনী পুরো জঙ্গল এলাকা, পুরো পাহাড়ি এলাকাতে তন্ন তন্ন করে খোঁজা হয়েছিল ওই 20 বছরের ন্যান্সিকে। কোথাও কিচ্ছু পাওয়া যায়নি। পুলিশ টিম, কুকুর, হেলিকপ্টার সবাই নিরাশায় দিয়েছিল। মা বাবা কিছুতেই মেনে নিতে পারছিল না যে তাদের মেয়ে নিখোঁজ হয়েছে। পুলিশের খোঁজাখুঁজি যখন বন্ধ হয়ে যায় তখন প্রতিদিন মা বাবা সকালবেলায় নিয়ম করে নিজেদের মেয়েকে সারা পাহাড়ে যতটা সম্ভব তাদের খোঁজা তারা খুঁজে বেড়াতো। তারা চিৎকার করে মেয়ের নাম ধরে ডাকতো, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। ওই ঘটনার 295 দিন পরে, আর কিছুদিন হলেই 1 বছর হয়ে যাবে, এমন একটা সময়ে রাস্তার ধারে একটা নোংরা পুরনো গাড়ির ডিকিতে পাওয়া গেছিল তাদের মেয়েকে। সেই সময় তাদের মেয়ের ওজন ছিল 38 কেজি। সে নিজে দাঁড়াতেও পারছিল না, কুঁকড়ে চুপ করে শুয়ে থাকা যেন তার অভ্যেস হয়ে গেছিল, এমনকি সে পা মেলে ঠিকমতো শুতেও পারছিল না। সে কথা বলার মতো অবস্থাতেও ছিল না। বেশ কয়েকটা দিন কাটে, তার ট্রিটমেন্ট হয়। অন্যদিকে তল্লাশি শুরু হয় যে তাকে এইভাবে বেঁধে কে রেখেছিল, সে কোথায়। সেই যে গাড়িটা যেটাতে ন্যান্সি ডিকিতে ছিল, সেই গাড়িটাতে সামনে ফ্রন্ট সিটে, মানে যেখানে ড্রাইভার বসে তার পাশে ছিল একটা কফি কাপ, একটা ভেজা টাওয়েল, আর ছিল একটা পেট্রোল পাম্পের রসিদ। কফি কাপ বা ভেজা টাওয়েল কোনো ক্লু খুঁজে দেবে বলে পুলিশ টিমের মনে হয়নি, সেই জন্য যে পেট্রোল পাম্পের সেটা রসিদ ছিল, সেই রসিদটা নিয়ে সেই পেট্রোল পাম্পে যাওয়া হয়েছিল, সেখানকার সিসিটিভি ফুটেজ দেখতে চাওয়া হয়েছিল। লাকিলি সেই পেট্রোল পাম্পটাতে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, কিন্তু সেই সময় বেশিরভাগ এরিয়াতেই সিসিটিভি ক্যামেরা থাকতো না, কিন্তু ওই পেট্রোল পাম্পটাতে ছিল, যার জন্য পুলিশ টিম দেখতে পায় যে একজন ছেলে, কম বয়সী ছেলে, পেট্রোল পাম্প থেকে পেট্রোল ফুল ট্যাঙ্ক ভর্তি করেছিল। চেহারাটা খুব আবছা, খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল না। অন্যদিকে যে এরিয়াতে ওই পুরনো গাড়িটা দাঁড় করানো ছিল বলে আগেই বলেছি, সেখানকার লোকজনদেরকে জিজ্ঞেস করা হয় যে ওই গাড়িটা কে ওখানে দাঁড় করিয়ে রেখে গেছে, বলতেই পাশে ছিল একটা ছোট্ট দোকান। সেই ছোট্ট দোকানের দোকানদার বলেছিল যে ওই গাড়ি থেকে কালো টুপি পরা কোনো একজন ছেলে, সে নেমেছিল, নেমে আমার দোকান থেকে কোল্ড ড্রিঙ্ক খেয়েছিল, তারপরে সে হাঁটতে হাঁটতে ওই জঙ্গলের দিকে গেছিল, তারপরে কিন্তু আমি আর তাকে দেখিনি। এবার পেট্রোল পাম্পেও কালো টুপি পরা ছেলে, আর ওই গাড়ি থেকেও নামতে দেখা গেছিল কালো টুপি পরা ছেলে। ওই কালো টুপি পরা ছেলেটাকে খুঁজছিল পুলিশ। অন্যদিকে ওই মেয়েটার ট্রিটমেন্ট শুরু হয়েছিল। সে এই পর্যন্ত কোনো কথাই বলতে পারছিল না। ধীরে ধীরে তাকে খাবার দাবার খাইয়ে, তার সেলাইন দিয়ে, তাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভালো করে রেখে তার মা বাবাকে ডেকে খবর দেওয়া হয়েছিল, তার কাউন্সেলিং হয়েছিল। তার মা বাবা তার সাথে কথা বলে আদর করে তাকে বলে যে এই ঘটনা তার সাথে কে ঘটিয়েছে, যদি সে বলতে পারে, যদি সে মনে করে, যদি বলতে না পারে, যদি লিখতেও পারে, তাহলে কিন্তু তাকে শাস্তি দেওয়ানো যাবে যে এই ঘটনা তার সাথে ঘটিয়েছে। মেয়েটা কিন্তু তারপরে একটু কথা বলার মতো অবস্থায় এসেছিল। মেয়েটা বলেছিল তাকে কোনো এমন একটা অন্ধকার ঘরে রাখা হয়েছিল যেখানে কোনো জানলা, দরজা ইত্যাদি ছিল না। সেখানেই তার একটা টয়লেটের ব্যবস্থাও ছিল। তাকে দিনে 2 বার খাবার দেওয়া হতো। একজন তাকে খাবার দিতে আসতো, তবে তার পুরো মুখটা কালো কাপড় দিয়ে ঢাকা থাকতো, শুধু চোখের জায়গাটা বাইরে থাকতো। সে কখনো কোনোদিন তার সাথে এসে কোনো কথাই বলেনি। তবে ওই মেয়েটা বলে যে যে গান সে পছন্দ করে, কলেজের বন্ধুরা জানে যে গান তার পছন্দ, সেই গানটা তাকে মাঝে মধ্যে
শোনানো হয়েছে। যে তাকে ধরে রেখেছিল সে ওই গানটা তার ওই অন্ধকার ঘরে মাঝে মধ্যে তাকে শুনিয়েছে। আর যেদিন সে হারিয়ে গেছিল ফটো তুলতে গিয়ে, সেদিনকের ব্যাপারে যখন তাকে জিজ্ঞেস করা হয়, সে বলে সে ফটো তুলতে তুলতে তার খেয়াল থাকতো না। সে সামনের রাস্তায় হাঁটছে, হঠাৎ করে তার মনে হয় তাকে পেছন দিক থেকে কেউ একটা মারলো। ঠিক যেন ইলেকট্রিক শক খেলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন। তারপরে তার আর কিচ্ছু মনে নেই। তারপর যখন তার জ্ঞান ফিরেছিল, সে চোখ খুলেছিল, সে নিজেকে ওই বন্ধ দরজা জানলাহীন ঘরের মধ্যে দেখতে পেয়েছিল। সেটাতে শুধু একটা সিঁড়ি ছিল। সে সিঁড়ি দিয়ে একজন কেউ নেমে দিনে ২ বার এসে তাকে খাবার দিয়ে যেত, তবে সে দাঁড়াতো না। থালাতে খাবার দিয়ে পুরনো থালাটা নিয়ে দ্রুত গতিতে চলে যেত। তাকে কথা বললেও সে কথা উত্তর দিত না। প্রথম দিকে ন্যান্সি কথা বলার চেষ্টা করত, পরবর্তীকালে সেও আর কথা বলতো না। সে না খেয়ে না স্নান করে দিনের পর দিন ওইভাবে একা পড়েছিল ওই ঘরটার মধ্যে। পুলিশ ন্যান্সিকে জিজ্ঞেস করে এই ব্যাপারগুলো ছাড়া আর কিছু মনে আছে কিনা। ন্যান্সি বলে যে সে ওই যে বেসমেন্টে যে ঘর, সেটাতে থাকাকালীন মাঝে মধ্যেই একটা কেক বিস্কিট এই জাতীয় সুগন্ধ পেত। যে বাড়িতে তাকে বন্ধ রাখা হয়েছিল হয়তো সেখানে, বা হয়তো তার আশেপাশে কোথাও থেকে সে কেক বিস্কিট ইত্যাদির গন্ধ পেত। পুলিশের কাছে কিন্তু আর কোনো ক্লু ছিল না, শুধু এইটুকুই যে কোনো একজন ন্যান্সিকে এইভাবে বন্দি করে রেখেছিল। তার ওই যে জায়গা যেখানে ন্যান্সিকে সে বন্দি করেছিল তার আশেপাশে কোনো একটা বেকারি থাকার সম্ভাবনা। ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে একটা ফটো বের করা হয়। সেই ফটোটা নিয়ে এসে ন্যান্সিকে দেখানো হয়েছিল। ন্যান্সি ফটোটা দেখার পরে অনেক মনে করেছিল, কিন্তু ন্যান্সি বলেছিল এই ধরনের চেহারা সে কাউকেই চেনে না। যেহেতু ন্যান্সি একটা কথা পুলিশ টিমকে জানিয়েছিল যে তার পছন্দের গান, কলেজে সে যে গানগুলো পছন্দ করত বলে তার কলেজের বন্ধু বান্ধবরা জানে, সেই গানের মিউজিক তাকে মাঝে মধ্যেই শোনানো হতো। সেই জন্য পুলিশ এবার ন্যান্সির যে কলেজ, দিল্লি ইউনিভার্সিটির যে কলেজ, সেই কলেজে গিয়ে ওই ফটোটা দেখিয়ে ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করেছিল যে ওই ছেলেটাকে কেউ চেনে কিনা। প্রায় ন্যান্সির সিনিয়র ব্যাচের লোকজনেরা প্রায় সবাই ওই ছেলেটাকে চিনতে পেরেছিল। ছেলেটার নাম তারা বলেছিল হর্ষিত রুহেলা। এবার হর্ষিত রুহেলা কেমন মানুষ, কি বৃত্তান্ত, সবটা যখন জানতে চাওয়া হয় লোকজনের কাছে, তো তারা বলেছিল হর্ষিত মিউজিক ভালোবাসে, গিটার বাজাতো, খুব ভালো স্টুডেন্ট, তবে খুব শান্ত, তার কোনো বন্ধু বান্ধব নেই, সে কারো সাথে মেশে না, কারো সাথে কথাও বলে না, সে ফটোগ্রাফি করে। হর্ষিতের কোনো এক ক্লাসমেটের কাছে হর্ষিতের অ্যাড্রেসটা পাওয়া যায়। হর্ষিতের অ্যাড্রেস হচ্ছে ওই নীলকণ্ঠ পাহাড়ের নিচের এরিয়া, যেখানে জনবসতি রয়েছে, মানে যেখানে বাড়ি ন্যান্সির। ন্যান্সির বাড়ি থেকে কিছুটা দূরেই রয়েছে সেই হর্ষিত রুহেলার বাড়ি। পুলিশ টিম গিয়ে দেখে যে হর্ষিতের বাড়িতে হর্ষিতের মা বাবা রয়েছে। হর্ষিতের মা বাবার সাথে যখন পুলিশ কথা বলে, পুলিশ জানতে পারে যে হর্ষিত এখন বাড়িতে নেই, সে নিজের কোনো রিলেটিভের বাড়িতে গেছে। তবে হর্ষিতের মা বাবা ওখানে হর্ষিতের সঙ্গে থাকেন না, তারা দুজনেই দুবাইতে থাকেন, দুবাইতে কাজ করেন। তারা দুজনে লম্বা ছুটি নিয়ে ছেলের সাথে দেখা করার জন্য উত্তরাখণ্ডে ঋষিকেশে এসেছেন। হর্ষিত বেশিরভাগ সময় দিল্লিতে হোস্টেলে থাকে, সেখানে থেকে পড়াশোনা করে, মাঝে মধ্যে ছুটিতে নিজের এই বাড়িতে এসে সে থাকে। পুলিশ টিম বাড়িটা সার্চ করতে চাইছিল। তার বাবা মাকে জিজ্ঞেস করা হয় যে আপনাদের বাড়ির আশেপাশে কোনো বেকারি রয়েছে কিনা। হর্ষিতের বাবা বলেছিল তাদের জায়গাতেই একটা বেকারির জন্য ভাড়া দেওয়া হয়েছে একটা হল, সেখানে একটা সত্যি সত্যি বেকারি রয়েছে। তার মানে বোঝা যায় যে ঠিক জায়গাতেই এসে পুলিশ পৌঁছেছে।
পুলিশ হর্ষিতের বাবা মাকে জিজ্ঞেস করে যে আপনাদের বেসমেন্টে কোনো রুম রয়েছে কিনা। হর্ষিতের বাবা মা বলেছিল হ্যাঁ আছে, সেই রুমটা আমরা একবার চেক করতে চাই। তার বাবা মা বলেছিল ওটা আমাদের স্টোর রুম, একদম অন্ধকার, নিঃশ্বাস নেওয়ার মতো ওখানে কোনো অবস্থাই নেই, আপনারা প্লিজ যাবেন না। কিন্তু পুলিশ বলেছিল যে আমরা এক ঝলক সেই রুমটা দেখতে চাই। তো সেই রুমে গেছিল পুলিশ টিম। পুলিশ টিম গিয়ে সেখান থেকে একটা জুতো, যেটা ছিল ন্যান্সির জুতো, আর একটা ন্যান্সির জ্যাকেট সেটাও পেয়েছিল। সেটা ন্যান্সির বাবা মা সবাই চিনতে পেরেছিল। এবার পুলিশ হর্ষিতের যে থাকার রুম সেটা দেখতে চেয়েছিল। মা বাবা তার থাকার রুমটা দেখিয়েছিল, তবে তার রুমটাতে লক করা ছিল। হর্ষিতের বাবা মা পুলিশকে বলে যে যদি দরকার হয় আপনারা ওই রুমের লকটা বা ওই রুমের দরজাটা ভেঙে ফেলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। পুলিশ টিম লক ভেঙেছিল। লক ভেঙে ভেতরে গেলেই তারা অবাক হয়েছিল। অবাক হয়ে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে হর্ষিতের রুমের চারিদিকে সব জায়গায় ফটো লাগানো ছিল। সব ফটোগুলোই ছিল ন্যান্সির, বিভিন্ন অবস্থায় ফটো। ন্যান্সি যখন হোস্টেলে দিল্লিতে থাকে সেই সময় সে নিচে যখন ডাস্টবিনে ময়লা ফেলতে আসে ওই অবস্থাতেও ন্যান্সির ফটো ছিল। ন্যান্সি কলেজে যায়, ন্যান্সি বাইরে যায়, এমনকি ন্যান্সি কোনো ছেলের সাথে নিজের বয়ফ্রেন্ডের সাথে বসে চা খাচ্ছিল সে ফটোও কিন্তু তোলা ছিল এবং রাখা ছিল। আর বয়ফ্রেন্ডের যে ফেস তার উপরে লাল কালি দিয়ে কাটমার্ক করা ছিল। এই অবস্থায় অনেক অনেক ফটো ন্যান্সির ওই সারা ঘর জুড়ে রাখা ছিল। পুলিশ কিন্তু এবার খুঁজছিল হর্ষিতকে। খুব বেশি চেষ্টা করতে হয়নি পুলিশকে। পাহাড়েরই একটা জায়গায় লুকিয়ে থাকতে দেখা গেছিল হর্ষিতকে। হর্ষিতকে পুলিশ বলে যে তুমি যদি পালাবার চেষ্টা করো তাহলে পুলিশ তাকে গুলি করবে। হর্ষিত কিন্তু তাও পালাবার চেষ্টা করেছিল। হর্ষিতকে পায়ে গুলি করে আটকাতে হয়েছিল। তারপরে হর্ষিতকে অ্যারেস্ট করে পুলিশ টিম নিয়ে এসেছিল। তার জিজ্ঞাসাবাদ হয়েছিল। জিজ্ঞাসাবাদে সে যেটা বলেছিল সেটা হচ্ছে যে এলাকায় বাড়ি হর্ষিতের সেই এলাকাতেই বাড়ি ন্যান্সির। তবে কলেজে দিল্লি ইউনিভার্সিটিতে যখন হর্ষিত পড়তে যায়নি তখন কিন্তু সে ন্যান্সিকে চিনত না। এবার ন্যান্সি যখন ফার্স্ট ইয়ারে প্রথম অ্যাডমিশন হয় তখন সে জানতে পেরেছিল তার বাড়ি যেখানে সেই এলাকার মেয়ে ওই ন্যান্সি। সেই এলাকার মেয়ে মানে ন্যান্সিকে একটু নিজের বলে মনে হয়েছিল। ধীরে ধীরে তার ন্যান্সিকে খুব নিজের মনে হতে শুরু করে, যেন তার আগামী জীবনটা ন্যান্সির সাথেই কাটাবে এরকম তার মনে মনে ইচ্ছাও হয়। অন্যদিকে হর্ষিতের কোনো বন্ধু বান্ধব নেই, একদম কম কথা বলে, চুপচাপ থাকে। একটা সময় সে জানতে পেরেছিল ন্যান্সিরও হবি হচ্ছে ফটোগ্রাফি, তার নিজেরও হবি ফটোগ্রাফি। তার খুব ইচ্ছা হতো ন্যান্সির সাথে কথা বলবে, কিন্তু আগেই বলেছি সে মুখচোরা লাজুক। তো ইচ্ছা হলেও সে কিন্তু কোনোদিন সাহস করতে পারেনি যে ন্যান্সির সাথে সে গিয়ে কথা বলবে। এইভাবে দিনগুলো কাটছিল। ন্যান্সিকে সে সব সময় ফলো করছিল। ন্যান্সি কিন্তু একেবারেই এই বিষয়ে জানতো না। ন্যান্সি অন্যান্য সব বন্ধু বান্ধবদের মতো তার একজন বিশেষ বন্ধুও ছিল। সেও তাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট। মাঝে মধ্যে বিকেলবেলায় ন্যান্সি তার সাথে কফি খেতেও যেত। এই অবস্থাতে দু একবার ন্যান্সিকে হর্ষিত দেখেছিল। হর্ষিতের বিরক্ত লাগে যে ন্যান্সি তার এলাকার মেয়ে, তার কেনা যেন একজন মানুষ, সে কেন অন্য কোনো ছেলের সাথে কথা বলবে। এই ব্যাপারগুলো সে একদম হজম করতে পারছিল না। তার রাগ হচ্ছিল, বিরক্ত লাগছিল, কিন্তু কোন অধিকারে গিয়ে সে ন্যান্সিকে বলবে, তার বলার কিচ্ছু নেই। সে এগুলো দেখছিল আর মনে মনে রাখছিল। এরপর ইউনিভার্সিটিতে ছুটি পড়ে পরীক্ষার পর যে যার নিজের বাড়ি যায়। সেও কিন্তু বাড়ি গেছিল। সে ছুটিতে বাড়ি গিয়ে ন্যান্সির বাড়ি কোথায়, ন্যান্সি সারাদিন কি করে, সমস্ত ব্যাপারগুলো জানতে পেরেছিল। ন্যান্সি যে প্রত্যেক দিন ফটোগ্রাফি করতে ভোরবেলায় বাইরে যায় সেটাও সে জানতে পেরেছিল। আর সেই দিন সে ওত পেতে বসেছিল ন্যান্সির বাড়ির কাছাকাছি একটা জায়গা। সে ন্যান্সিকে বেরিয়ে যেতে দেখেছে। ন্যান্সি যখন একটু পাহাড়ি এলাকার দিকে এগোচ্ছিল পেছন থেকে সে ন্যান্সিকে
একটা আঘাত করেছিল। এমন একটা জিনিস যেটাকে চার্জ করে রাখা হতো, সেটা দিয়ে কাউকে আঘাত করলে ঠিক যেন ইলেকট্রিক শকের মতো একটা অনুভূতি হতো। তো সেটাই সে করেছিল। করার পরে ন্যান্সিকে নিজের সাথে নিয়ে গিয়ে নিজের ওই বাড়িতে বেসমেন্টের যে স্টোর রুম তাতে বন্ধ করে রেখেছিল। কারণ তার মনে হয়েছিল এই যে নোংরা সমাজ, তার চোখের আড়ালে ন্যান্সিকে লুকিয়ে রাখাটা তার কর্তব্য। ন্যান্সি কেন উল্টোপাল্টা লোকজনের সাথে সময় কাটাবে, কথা বলবে? ন্যান্সিকে সে প্রোটেক্ট করে নিজের কাছে রেখে দেবে, সেটাই সে করার চেষ্টা করেছিল। আর সে কখনোই নিজের মুখ তাকে দেখায়নি, সেই জন্য ন্যান্সি তাকে চিনতও না। এইভাবে দিনের পর দিন সে ন্যান্সিকে বন্ধ করে রেখেছিল। ন্যান্সি মনোকষ্টে ছিল, খাওয়া দাওয়া করতো না, সে স্নানও করতো না। একটা সময় ধীরে ধীরে কুঁকড়ে শুয়ে থাকতে থাকতে সে সোজাভাবে দাঁড়াবার ক্ষমতা, কথা বলার ইচ্ছা সবটাই হারিয়ে ফেলেছিল। সে আলো দেখলে ভয় পেত। কয়েক মাস ধরে তার মধ্যে এই প্রবলেমগুলো ছিল। ধীরে ধীরে সব রকম কষ্ট কাটিয়ে উঠে সে পরে আবার পড়াশোনা শুরু করেছিল। এমনকি শেষ পর্যন্ত সে পিএইচডিও করেছিল। অন্যদিকে যে হর্ষিত তার সাথে এই ঘটনা ঘটিয়েছিল, তাকে একটা পাহাড়ের উপর থেকে অ্যারেস্ট করা হয় বলেছি। তারপরে বিচার চলে, শুনানি হয়। প্রথমবার সেই কোর্ট রুমে হর্ষিতকে দেখেছিল ন্যান্সি। তখনও কিন্তু তার মনে পড়েনি যে আগে কখনো তাকে দেখেছিল। কোর্ট রুমে এটাই প্রমাণ করা হয়েছিল হর্ষিত একজন মানসিক রোগী। আরো একটা ভালো দিক হর্ষিতের, যেটা কোর্ট রুমে সেই সময় উকিলরা সবাইকে দেখিয়েছিল, সেটা হচ্ছে হর্ষিত মেয়েটাকে ধরে রেখে দিয়েছিল বেঁধে নিজের কাছে, কিন্তু সে কোনোদিন সেই মেয়েটার সাথে কোনো রকম শারীরিক নির্যাতন করেনি, যার জন্য তাকে খুব সম্মান দেওয়া উচিত সবার। আর যাই হোক, ওই যে রুমটা যেখানে বন্ধ করে রাখা হয়েছিল ন্যান্সিকে, সেই রুমের বিভিন্ন দেওয়ালে অসংখ্য নখ দিয়ে আঁচড়ের দাগ ছিল। ন্যান্সি বিরক্ত হয়ে যখন সে বন্দি অবস্থা থেকে নিজেকে ছাড়াতে পারত না, তখন সে ওইভাবে নখ দিয়ে আঁচড় দিয়েছিল বলে মনোরোগ বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন। অন্যদিকে আরো একটা খুব কষ্টকর ব্যাপার, ন্যান্সিকে হাতে পায়ে চেন দিয়ে বেঁধে রেখে দেওয়া হতো যাতে সে পালাতে না পারে। কিন্তু এবার আপনাদের সবার মনে একটাই প্রশ্ন, যদি ন্যান্সিকে সে বন্ধ করে রেখেছিল, তো হঠাৎ করে সে আবার বাইরে বের করলো কেন? সে যখন খবর পেয়েছিল যে তার বাবা মা দুবাই থেকে বেশ লম্বা ছুটিতে বাড়ি আসছে, আর ওই বাড়িটাতেই আসছে, এবার বাবা মা আসলে সে কিভাবে ওই মেয়েটাকে বন্ধ রাখবে বা তাকে খাবার দিতে যাবে? এটা খুব অদ্ভুত ব্যাপার হয়ে যাবে। আর বাবা মায়ের কাছে তো সে একটা খুব ভালো ছেলে, পড়াশোনা করছে। সে ন্যান্সির ক্লাসমেটও ছিল না, সে ন্যান্সির থেকে 2 বছরের সিনিয়র ছিল, কিন্তু মনে মনে সে ন্যান্সিকে নিজের সম্পত্তি ভেবে ফেলেছিল। সেই জন্য সে ন্যান্সির সাথে এই ঘটনা ঘটিয়েছিল। যখন সে জানতে পেরেছিল যে বাবা মা আসছে, তাহলে তার মনে হয়েছিল যে ন্যান্সিকে ওখান থেকে সরিয়ে ফেলতে হবে। সেই জন্য সে কম দামে সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনেছিল। নিজের গাড়িতে নিয়ে যাওয়াটা খুব সেফ ব্যাপার হবে না, সেই জন্য সে একটা পুরনো ভাঙা গাড়ি কিনেছিল। তবে তার জানা ছিল না যে তার ডিকিটা খারাপ। তো সেই সময় যখন সে ন্যান্সিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাবে, তখন সে বুঝতে পারে যে ডিকিটা খারাপ। তো তখন তো আর কিছু করার নেই, সে এবার ন্যান্সিকে এনে সেই ডিকিতে ঢুকিয়ে একটা দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে বেরিয়ে পড়েছিল। এবার সে ওই দোকানটার সামনে দাঁড়িয়েছিল। দাঁড়াবার পরে সে একটা কোল্ড ড্রিঙ্ক খেয়েছিল। খাওয়ার পরে সে টয়লেট করবে বলে একটু জঙ্গলের দিকে এগিয়ে গেছিল। আবার যখন সে ফিরে আসছিল, তখন সে একটা পুলিশের গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের গাড়ির পাশে। সে ভয় পেয়ে যায়। তার মনে হয়েছিল হয়তো সে যখন টয়লেট করতে গেছিল তখন এই ব্যাপারটা জানাজানি হয়ে গেছে, সেই জন্য সে ওখান থেকে পালিয়ে গেছিল। তারপর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল। আর তারপরে কি কি ঘটেছিল সেগুলো কিন্তু আমি আগেই বলেছি।
হর্ষিতকে কোর্ট থেকে প্রথম কিছুদিন তার মানসিক চিকিৎসার ব্যবস্থা হওয়া উচিত বলেছিল। তারপরে তাকে 12 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।